Good morning my students, welcome my channel TKB টিউটোরিয়াল। দেখো আজ কোষে দেখি 12 অর্থাৎ গোলকের 12 দাগে অঙ্কটা আমি প্রথমে খাতায় তুলেছি। দেখো অঙ্কটা প্রথমে ভালো করে তোমরা পড়ে নাও। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে দেখো অঙ্কটা পড়ার সাথে সাথে আমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার হলো বলে মনে হচ্ছে না। দেখো এইটা হলো একটি নিরেট গোলক, তার উপরিতল অর্থাৎ বাইরের দিকে একটা অংশ যদি আমরা কেটে নিই, তাহলে কেটে নেওয়ার পর আমরা পাবো এটা অবশিষ্ট গোলক। অর্থাৎ এই ভেতরের যে অংশটাকে আমরা কাটা কাটা দাগে চিহ্নিত করেছি, সেই অংশটা হচ্ছে অবশিষ্ট গোলক। অবশিষ্ট গোলক। আর এইটা হলো আমার কাছে মূল গোলক। তাহলে দেখো এই ছবিটাকে যদি আমরা একটা বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করি আরো বুঝতে সুবিধা হবে। ধরে নাও এটা একটা বাতাবি লেবু, তার ভেতরের এই কাটা কাটা অংশ যেটা রয়েছে সেটা হলো তার শাঁস। আমি যদি উপরের এই খোসাটা কেটে নিই, অর্থাৎ খোসাটা তখন আমার আলাদা হয়ে যাবে, আর শাঁসটা আলাদা হয়ে যাবে। তাহলে এইটা যেটা খোসা কেটে নিয়েছি সেটা হচ্ছে গোলকের কেটে নেওয়া অংশ, আর যেটা শাঁসটা রয়েছে সেটা হচ্ছে অবশিষ্ট গোলক। তাহলে আশা করি বুঝতে পারলাম সবাই। তাহলে কি হলো, একটা বাতাবি লেবু, এইটা হলো আমার কাছে মূল গোলক, তার উপরের খোসাটা আমি কেটে নেব, তাহলে ভেতরে যে শাঁসটা সেটা হচ্ছে আমার কাছে অবশিষ্ট গোলক। আমি ধরে নিই এই মূল গোলকের ব্যাসার্ধটা হচ্ছে বড় আর একক, আর অবশিষ্ট গোলকের ব্যাসার্ধটা হচ্ছে ছোট আর একক। তাহলে দেখো যে অংশটা কেটে নিয়েছি একটু যদি ভালো করে লক্ষ্য করি, দেখব এই খোসাটা অর্থাৎ কেটে নেওয়া গোলকের অংশটা একটা ফাঁপা গোলক তৈরি হয়েছে। এই ফাঁপা গোলকের বহিঃ ব্যাসার্ধটা হচ্ছে মূল গোলকের ব্যাসার্ধ, আর অন্ত ব্যাসার্ধটা হচ্ছে অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ। তাহলে দেখো আমাদের বিষয়টা ক্লিয়ার হলো। এবারে দেখে নিই কিভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। তাহলে যেমনটি ধারণা নিলাম আমরা তেমনটি সমাধান করব। দেখো ধরি মূল গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু বড় আর একক, আর অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ অবশিষ্ট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু ছোট আর একক। তাহলে প্রথমে আমরা গোলকের দুটো ব্যাসার্ধ নির্ণয় করলাম। দেখো শর্তটা কি রয়েছে না, উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ যেটা অবশিষ্ট গোলক বলছি তার বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, অর্থাৎ মূল যে গোলকটা ছিল তার অর্ধেক। তাহলে আমরা লিখব কি না, শর্তানুসারে তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ 4 পাই r স্কোয়ার, সেটা কত
না মূল গোলকের বক্রতলের অর্ধেক, অর্থাৎ মূল গোলকের বক্রতল ছিল 4 পাই বড় আর স্কোয়ার, তার অর্ধেক অর্থাৎ 2 দিয়ে ভাগ করব। দেখো এই সম্পর্কটা থেকে আমরা কি পাচ্ছি, না দেখো দুপাশে আমরা 4 পাই বাদ দিতে পারি। তাহলে দেখো এখানে ছোট আর স্কোয়ার ইকুয়াল টু বড় আর স্কোয়ার বাই 2, যদি আমরা কোনাকুনি গুণ করে নিই তাহলে আমরা পাবো বড় আর স্কোয়ার ইকুয়াল টু 2 ছোট আর স্কোয়ার, বা বড় আর সমান রুট ওভার অফ 2 ছোট আর স্কোয়ার। দেখো 2 এর বর্গমূল হবে না, আমরা √2 লিখব, আর আর স্কোয়ারের বর্গমূল করলে আমরা আর পাবো। তাহলে দেখো আমরা বড় আর একটা ছোট আরের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারলাম। নেক্সট দেখো কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে, অর্থাৎ যেইটা আমরা বললাম খোসাটা কেটে নিয়েছি তার যে আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন নির্ণয় করি। অর্থাৎ আমাকে বের করতে বলছে যে কেটে নেওয়া গোলকের আয়তন, অর্থাৎ যে খোসাটা কেটে নিয়েছি তার আয়তন। এটা দেখো একটা ফাঁপা গোলকের আয়তন নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে আমরা লিখে নিই, কেটে নেওয়া গোলকের আয়তন ইজ টু অবশিষ্ট গোলকের আয়তন সমান কত, না দেখো যে গোলকটা আমরা কেটে নিয়েছি, যে অংশটা, সেটা হচ্ছে একটা ফাঁপা গোলক। তার আয়তনের সূত্র কি, না আমরা জানি 4 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব। অর্থাৎ এই বড় গোলকের আয়তন থেকে এই ছোট গোলকের আয়তনটা বাদ দিলে আমরা ফাঁপা গোলকের আয়তন পাবো। তাহলে 4/3 পাই বড় আর কিউব মাইনাস ছোট আর কিউব ঘন একক, এটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন। আর অবশিষ্ট গোলকের আয়তন কত, না 4/3 পাই ছোট আর কিউব। দেখো এই দুটো সম্পর্কে আমরা কি পাচ্ছি, না 4/3 উভয় পাশে কেটে দিলাম, পাই উভয় পাশে কেটে দিলাম। দেখো বড় আর কিউব, বড় আরের মান আমি কিন্তু একটা পেয়েছি √2 ছোট আর। তাহলে এই বড় আর কিউবের জায়গায় আমি কি বসাবো, √2 ছোট আরের হোল কিউব মাইনাস আর কিউব ইজ টু আমার রয়েছে আর কিউব সমান, দেখো √2 যদি আমরা 3 বার গুণ করি, √2 গুণিতক √2 গুণিতক √2, তাহলে পাবো কত, না √2 হচ্ছে 2 আর একটা √2, তাহলে পাচ্ছি আমরা 2√2 আর কিউব মাইনাস আর কিউব ইজ টু আর কিউব। দেখো পূর্ব পদের অংশ থেকে আমরা আর কিউব কমন নিতে পারবো। তাহলে যদি আর কিউব কমন নিই, পড়ে থাকবে 2√2 মাইনাস 1 ইজ টু আর কিউব। উভয় পক্ষে আমরা আর কিউব বাদ দিতে পারি, তাহলে আমরা পাবো কত, না 2√2 মাইনাস 1 ইজ টু 1। তাহলে দেখো অঙ্কটা খুব সহজ ছিল, শুধু একটু ধারণা নিতে পারলে সহজে আমরা করে নিতে পারবো। নেক্সট দেখো আমি 13 দাগে অঙ্কটা খাতায় তুলেছি। রয়েছে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটি বক্রতলে 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আগের মতো আমরা অঙ্কটার একটা যদি ছবি আঁকি তাহলে ধারণা নিতে আমাদের সহজ হবে। দেখো একটি ভূগোলক আঁকবো, অর্থাৎ আমরা সবাই দেখেছি স্কুলে ভূগোলক। সেই ভূগোলকটা একটা অক্ষের চারপাশে ঘোরে, সেইটাকে বলি আমরা ভৌগোলিক অক্ষ। এই ভৌগোলিক অক্ষটা দেখো এই ধাতব পাত দিয়ে তৈরি ভূগোলক দিয়ে প্রবেশ করানোর জন্য আমরা দুপাশে দুটো বৃত্তাকার ছিদ্র করব। এই ছিদ্র দুটিতে শুধু ধাতব পাত নেই, আর বাকি গোটা ভূগোলকটায় ধাতব পাত রয়েছে।
তাহলে বিষয়বস্তুটা আমরা বুঝতে পারলাম যে এটা একটা ভূগোলক যার ব্যাসার্ধ রয়েছে 14 সেমি, আর এইরকম প্রত্যেকটা বৃত্তাকার ছিদ্র তার ব্যাসার্ধটা রয়েছে 0.7 সেমি। বলছে এই ছিদ্র দুটো বাদ দিলে যতটা ধাতব পাত থাকবে ভূগোলকে তার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে বিষয়টা বুঝতে পারলাম। তাহলে অঙ্কটা আমরা এইভাবে শুরু করব। দেখো, প্রথমে লিখব আমরা ভূগোলকের ব্যাসার্ধ। ভূগোলকের ব্যাসার্ধ, এটাকে আমরা বড় হার দিয়ে চিহ্নিত করলাম। সেইটা আমরা পেয়েছি 14 সেমি। তারপরে রয়েছে দেখো প্রতিটি বৃত্তাকার ছিদ্রের, প্রতিটি বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ ছোট হাত দিলাম, এইটা রয়েছে 0.7 সেমি। অতএব করে আমরা প্রথমে লিখব কি, ছিদ্র সহ ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল। ছিদ্র সহ ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল কত না স্মরণ করে নি, এটা ভূগোলক, ধাতব পাত তার বক্রতলে রয়েছে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি 4 পাই r² বর্গ একক। সমান করে আমরা লিখে নিই, 4 পাই মানে রয়েছে 22/7, r² বলতে আমরা পেয়েছি 14, স্কোয়ার রয়েছে আমরা দুবার লিখব, এত বর্গ সেমি। দেখো 7 × 2 = 14 পেলাম, আর আমার কাটাকাটি হবে না। তাহলে 4 আর 22 গুণ করলে আমরা পাবো 88, আর 14 2 আমরা পাচ্ছি 28। তাহলে কত পাচ্ছি দেখো, 28 × 64, 4 হাতে 6, 8 × 2 = 16, 6 22। দেখো পরবর্তী 8 দিয়ে গুণ করলে সেই একই সংখ্যা পাবো, 4 2 2। তাহলে কত পেলাম, 4 6 4 2। অর্থাৎ দুটো ছিদ্র সহ ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল হলো 2464 বর্গ সেমি। এখন আমি বের করব দুটো ছিদ্রের ক্ষেত্রফলটা কত রয়েছে। তাহলে লিখব দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল সমান কত না, দেখো ছিদ্রগুলো যেহেতু বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই r²। এরকম দুটো ছিদ্র রয়েছে গুণিতক 2 বর্গ একক। তাহলে দেখো কত পাচ্ছি, পাই মানে আমরা পাচ্ছি 22/7, আর r² বলতে r এর মান পেয়েছি আমরা 0.7 সেমি। দশমিক তুলে লিখি, 7/10 গুণিতক 7/10 গুণিতক 2, যেহেতু দুটি ছিদ্র, বর্গ সেমি। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, একটা 7 কেটে যাবে, আর কিন্তু আমরা কোনো কাটাকাটি করব না। দেখো উপরে পাচ্ছি 22, সাথে 154, 154কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 308, আর নিচে রয়েছে কত, তাহলে 308, নিচে রয়েছে 100 বর্গ সেমি। তোমরা জানো 100 দিয়ে ভাগ করলে দশমিকটা 2 ঘর বাম দিকে সরে যাবে, তাহলে পাবো কত না 3.08 বর্গ সেমি। তাহলে দেখো দুটো ছিদ্রের জন্য আমার পাত নষ্ট হয়েছে 3.08 বর্গ সেমি। তাহলে এই দুটো ছিদ্র বাদ দিলে তাহলে ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল পাবো কত না, দেখো লিখে নিই আমরা। তাহলে দুটি ছিদ্র বাদে
ধাতব গোলকের ধাতব পাতের ক্ষেত্রফল সমান কত? না পেয়েছিলাম 2464 ছিদ্র সহ ভূগোলকের ধাতব পাতের ক্ষেত্রফল। সেই 2464 থেকে দুটো ছিদ্রের জন্য আমি বাদ দিব কত? 3.08 বর্গ সেমি। তাহলে দেখো, তাহলে এই 2496 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 2464 থেকে বাদ দেব কত? 3.08। তাহলে দেখো, পূর্ণ সংখ্যার পরে দশমিক রয়েছে, তারপরে আমরা দুটো শূন্য নিলাম, তারপরে যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 10 থেকে 8 গেলে 2, এখানে আছে 9, আর এখানে আছে 0, 6, 2, 4। তাহলে আমরা পাবো 2460.92 বর্গ সেমি। তাহলে বুঝতে পারলাম সবাই? নেক্সট দেখো, 14 দাগের অঙ্কটা আমরা পড়ে নিই। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে লিখি। দেখো, এই 14 দাগের অঙ্কটা হুবহু 8 দাগের অঙ্কের মতো। সেখানেও ছিল দেখো একটা বড় গোলককে গলিয়ে তাহলে কয়টি ছোট গোলক তৈরি করা যাবে। এখানেও দেখো ঠিক আমরা যদি এরকম একটা বড় গোলক আঁকি যার ব্যাসার্ধটা রয়েছে 8 সেমি, আমি এটাকে ভেঙে ছোট ছোট গুলি তৈরি করব, প্রত্যেকের ব্যাসার্ধ রয়েছে 1 সেমি। এরকম আমরা কটা গুলি তৈরি করতে পারবো? না দেখো, 8 দাগে যেমন অঙ্কটা করেছি এটাও ঠিক একই রকম লিখব। মনে করি আমি এক্সটি ছোট গুলি তৈরি করতে পারবো। তাহলে স্মরণ করে নিই কিভাবে আমরা অঙ্কটা করেছিলাম। যে বড় গোলকের আয়তন যাহা, এক্সটি এই গুলির আয়তন ঠিক তাই। তাহলে সেই নিয়মে আমরা অঙ্কটা কষব। তাহলে কিভাবে শুরু করছি দেখো, লিখব বড় গোলকের ব্যাসার্ধ বড় আর সমান 8 সেমি, আর ছোট গোলকের ব্যাসার্ধ, এটা ছোট আর ধরলাম, সেটা রয়েছে দেখো 1 সেমি। ধরি যেটা ছোট গোলক বলছি সেটা হচ্ছে গুলি, ব্র্যাকেটে লিখে নি। তাহলে ধরি গুলি তৈরি করা যাবে এক্সটি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারবো? শর্তানুসারে এক্সটি ছোট গোলকের আয়তন সমান বড় গোলকের আয়তন। অতএব আমরা স্মরণ করে নিই, ছোট গোলকের ব্যাসার্ধ আমরা ছোট আর ধরেছি, তাহলে একটা ছোট গোলকের আয়তন কত? না 4/3 পাই ছোট আর কিউব। এরকম কটা ছোট গোলক তৈরি করেছি? না আমি ধরে নিয়েছি এক্সটি তৈরি করা যাবে, তাহলে গুণিতক এক্স ইকুয়াল টু বড় গোলকের আয়তন কত? না 4/3 পাই বড় আর কিউব। দেখো তারপরের লাইনে আমরা কি করতে পারবো? না 4/3 পাই উভয় পাশে আমরা কেটে দিলাম। দেখো ছোট আর এর মান আমরা জানি 1, কিউব আছে যেহেতু 3 বার লিখবো। 1 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক এক্স ইকুয়াল টু বড় আর এর মান কত জানি? না 8, বসিয়ে নি 8 গুণিতক 8 গুণিতক 8। বা দেখো 1কে যদি আমরা 3 বার গুণ করি 1ই পাবো, 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স পাবো।
ইকুয়াল টু কত না 8 আষ্টে 64, 64 আষ্টে আমরা যদি গুণ করে নিই তাহলে কত পাচ্ছি 8 4 32 2 হাতে 3, 8 6 48, 3 51, তাহলে কত পাচ্ছি আমরা 512। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে বড় গোলকটি গলিয়ে 512টি আমরা গুলি তৈরি করতে পারবো। অতএব বড় গোলকটি গলিয়ে আমরা 512টি গুলি তৈরি করতে পারবো। অঙ্কটা খুব সহজ ছিল। নেক্সট দেখো, আমরা 15 দাগ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনে চলে এসেছি। 1 দাগে রয়েছে এমসিকিউ, অর্থাৎ অঙ্কগুলো আমাদের দেবে 1 মার্কের, কিন্তু কোনো কোনো অঙ্ক করতে গিয়ে আমাদের অনেক বেশি সময় লেগে যায়। অর্থাৎ 1 মার্কের অঙ্কের জন্য আমাদের নির্ধারিত সময় হচ্ছে 1 মিনিট, কিন্তু অঙ্কটা কষতে গিয়ে 1 মার্কের জন্য নির্ধারিত সময় হচ্ছে 2 মিনিট, কিন্তু অঙ্ক করতে গিয়ে কখনো কখনো 2 মিনিটের বেশি সময় লেগে যায়। তাই আমরা অভ্যাস করব এমসিকিউ অঙ্কগুলো কত সহজে এবং কম সময়ে করা যায়, সেইটা আমরা অভ্যাস করব। দেখে নিই আমরা আজকে কিভাবে অঙ্কগুলো করছি। দেখো, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলকের আয়তন কত? না দেখো, অ্যান্সারটা আমরা লিখে করব না, আমরা একটা ছোট্ট করে ছবি এঁকে নিই। প্রথমে একটা নিরেট গোলক আঁকলাম, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? না ব্যাসার্ধের দৈর্ঘ্য রয়েছে 2r একক। আমাকে কি বের করতে বলেছে? না আয়তন। তাহলে দেখো, আমি আয়তনটা কত বের করব? না স্মরণ করে নিব আয়তনের সূত্রটা কি? না 4/3 পাই আর কিউব। দেখো, আমরা সবাই আর কিউব লিখতে অভ্যস্ত, কিন্তু এখানে ব্যাসার্ধটা আর এর জায়গায় তোমাকে দিয়েছে 2r, তাহলে আর এর জায়গায় আর কিউব যেখানে লিখতাম সেখানে লিখব 2r এর হোল কিউব। দেখো সরল করে নাও, তাহলে কত পাচ্ছি? না 4/3 পাই, আর এখানে পাচ্ছি 2 এর কিউব হচ্ছে 8 আর কিউব পাচ্ছি। দেখো আমি যদি গুণ করে নিই কত পাবো? 8 4 32/3 পাই আর কিউব। দেখো অপশানগুলোকে যদি ভালো করে লক্ষ্য করি, আমার এ অপশানে রয়েছে 32 পাই আর কিউব বাই 3, তাহলে আমরা লিখবো এইভাবে, অপশান এতে রয়েছে 32 পাই আর কিউব বাই 3 ঘন একক। বুঝতে পারলাম? নেক্সট 2 এর দাগে অঙ্কটা দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, বলছে তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এই অঙ্কটাও দেখো, আমরা একটা ছবি আঁকবো। ছবি আঁকার আগে ধারণাটা আমাদের আরও নেওয়া দরকার। দেখো, দুটি গোলকের আয়তনের অনুপাত 1:8। এখান থেকে বুঝতে পারলাম যে প্রথম গোলকের আয়তন যদি 1 ভাগ হয়, দ্বিতীয় গোলকের আয়তন 8 ভাগ, তাহলে প্রথম গোলকটা অনেকটা ছোট আর দ্বিতীয় গোলকটা অনেকটা বড়। তাই প্রথম গোলকের আমি যদি ব্যাসার্ধ r1 ধরবো আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধটা আমি r2 ধরবো, তাহলে প্রথমটা ছোট গোলক হবে, দ্বিতীয়টা বড় গোলক হবে। আমাকে কি দেওয়া আছে? না তাদের আয়তনের অনুপাত। তাহলে দেখো, তাহলে প্রথম গোলকের আয়তন কত? না আমরা অ্যান্সারটা আমরা মানে খুব কম সময় করার চেষ্টা করব। প্রথম গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r1 কিউব। আমি অনুপাতে লিখে নিই। দ্বিতীয় গোলকের আয়তন কত? না 4/3 পাই r2 কিউব। এই অনুপাতটা দেওয়া আছে 1:8। আমি যেহেতু বাই করে লিখেছি, তাহলে 1/8 লিখব। দেখো এইভাবে করলে আমাদের কি সুবিধা? না দেখো 4/3 পাই আমরা কেটে দিলাম উপর নিচ, তাহলে পড়ে থাকলো r1
বাই R2 এর হোল কিউব করে নিলাম। দেখো যেহেতু R1 বাই R2 এর হোল কিউব পেয়েছি, তাহলে 1/8কেও কিউব করে নিই আমরা, তাহলে পাবো 1/2 এর হোল কিউব। তাহলে দেখো দুপাশে যদি কিউব তুলে দিই তাহলে আমরা কি পাবো, R1 বাই R2 ইকুয়াল টু 1/2। অতএব করে আমরা কি উত্তরে যাব না বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আগের নিয়মে আমি তাহলে সেই মতো যাব। তাহলে বক্রতল, প্রথম গোলকের বক্রতল কত না 4πr1 স্কোয়ার, আর দ্বিতীয় গোলকের বক্রতল ক্ষেত্রফল কত না 4πr2 স্কোয়ার, সমান কত পাচ্ছি না দেখো দুপাশে কিন্তু উপর নিচে আমরা 4π কেটে দিলাম, তাহলে পেলাম কত R1 বাই R2 এর হোল স্কোয়ার। দিলে কত পাবো না R1 বাই R2 অলরেডি আমরা বের করে ফেলেছি 1/2, তার স্কোয়ার করব, তাহলে পাবো কত 1/4। তাহলে অনুপাতটা হবে আমার 1:4। অপশানটা দেখো আমরা বি অপশানে পাচ্ছি, তাহলে অপশানটা আমরা লিখব কত না 1:4। নেক্সট দেখো 3-এর দাগে অঙ্কটা রয়েছে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা ছোট করে একটা অর্ধগোলক এঁকে নেব। এইটা নিরেট অর্থাৎ কাটা তরমুজের অংশ আমরা প্রথম দিন থেকে জেনে এসেছি উদাহরণ হিসাবে। তাহলে এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি দিয়েছি, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 7 সেমি। তাহলে আমাকে কি বের করতে বলেছে না সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু নিরেট অর্ধগোলকের দুটো তল অর্থাৎ সমতলটা রয়েছে বক্রতলটা রয়েছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা স্মরণ করে নিই। এটা হচ্ছে 2πr স্কোয়ার, সমতলটা হচ্ছে πr স্কোয়ার, তাহলে সমগ্র তলটা হচ্ছে 3πr স্কোয়ার। তাহলে আমরা লিখে নেব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3πr স্কোয়ার। আর এর জায়গায় আমরা ডাইরেক্ট বসিয়ে দেব 7 স্কোয়ার বর্গ সেমি। কত পাচ্ছি দেখো 3π 7 সাথে কত 49 বর্গ সেমি। 49কে যদি 3 দিয়ে আমরা গুণ করি তাহলে পাবো কত 147 পাই বর্গ সেমি। দেখো অপশান সিতে রয়েছে 147 পাই, তাহলে আমরা কত লিখব না সি 147 পাই বর্গ সেমি। অনেকে তোমরা পূর্ণ বাক্যে উত্তর দাও না, সেই অভ্যাস থেকে কিন্তু তোমরা ফিরে আসবে। সবসময় শর্ট কোশ্চেন হলেও আমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেমন এখানে অপশানগুলো তুলেছি, তোমাদের সেই অপশানগুলো যেহেতু প্রশ্নে পাবে তাহলে সেই অপশানগুলো তোলার দরকার নেই। জাস্ট রাফ ওয়ার্কটা কি করলে ছোট্ট করে রাফ ওয়ার্কটা করে অ্যান্সারটা বসাবে। নেক্সট, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত? দেখো এই অঙ্কটা হুবহু 2-এর দাগের অঙ্কের উল্টো। সেখানে দেওয়া ছিল দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত, বের করতে চাইছিল বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। এখানে দেওয়া আছে উল্টোটা, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে আয়তন অনুপাত কত। তাহলে দেখো হুবহু একই নিয়মে করব। আমি প্রথম গোলকটা যেহেতু এখানে বড়, আমি তবুও আমি ধরলাম R1 ব্যাসার্ধ, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধটা আমরা R2 ধরলাম। তাহলে যেমন সাজানো আছে তেমনটি লিখে নিই আমরা। অতএব করে দেখো তাদের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr1 স্কোয়ার, আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাবো 4πr2 স্কোয়ার। এই দুটোর অনুপাত দিয়েছে 16:9, তাহলে 16/9 লিখব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি 4π কেটে দিলাম, তাহলে পেলাম আমরা R1/R2 এর হোল স্কোয়ার। আমরা ডান পাশটাকেও বর্গ করে নিই, তাহলে 16/9, তাহলে আমরা লিখতে পারবো 4/3 এর হোল স্কোয়ার।
উভয় পক্ষে যদি বর্গ তুলে দিই তাহলে পাবো কত, R1/R2 ইকুয়াল টু 4/3। কি বের করতে হবে না আয়তন অনুপাত। তাহলে প্রথম গোলকের আয়তন কত না 4/3 পাই R1 কিউব, দ্বিতীয় গোলকের আয়তন কত না 4/3 পাই R2 কিউব। তাহলে আগের মতো 4/3 পাই কেটে দিলাম, আমরা পাবো কত R1/R2 এর হোল কিউব, দিলে কত পাচ্ছি না R1/R2 যেহেতু পেয়েছি আমরা 4/3 নেট হোল কিউব, দিলে কত পাবো না পাবো আমরা 4×4 = 16, 4×4 = 64, 3×3 = 9, 3 × 27। তাহলে দেখো দুটি গোলকের আয়তনের অনুপাত হবে 64:27। অপশানটা আমরা দেখে নিই। দেখো এ অপশানে রয়েছে, তাহলে আমরা অপশান লিখব এ, মানটা লিখব 64:27। নেক্সট 5-এর দাগে অঙ্কটা দেখে নাও একবার। রয়েছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। কি বলেছে না রয়েছে একটা গোলক, এই গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, অর্থাৎ ধরো এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 300 বর্গ একক, আর এর আয়তনটা যদি 100 ঘন একক হয় তার 3 গুণ যদি করি তাহলে 300 ঘন একক পাবো। তাহলে বর্গ এককের সঙ্গে ঘন একক কখনো সমান হয় না, কিন্তু কি সমান না দেখো বক্রতলের ক্ষেত্রফল আমি 300 বর্গ একক ধরেছি, অর্থাৎ সংখ্যাটা হলো 300, আর আয়তনের 3 গুণ করলেও 300 হচ্ছে, তাহলে তার সংখ্যাটাও 300। তাহলে দুজনের সংখ্যাটা সমান, সেই সংখ্যাটা সমান আমরা করব, কখনো একক দিয়ে আমরা সমান করতে পারি না। নেক্সট তাহলে কি করব আমরা অঙ্কটা না ধরে নিই গোলকের ব্যাসার্ধ আর, তাহলে শর্তানুসারে যেমন দেওয়া আছে তাহলে কি লিখব না গোলকের বক্রতলের ক্ষেত্রফল হলো 4πr², সেটা কত না 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, অর্থাৎ 3 গুণিতক আয়তন হচ্ছে 4/3 πr³, এই দুটো সংখ্যামান সমান। তাহলে দেখো সমাধান করলে আমরা কি পাবো, 3 কেটে দিলাম, 4 উভয় পাশে কাটলাম, পাই উভয় পাশে কাটলাম, বাম পাশে রয়েছে দেখো r², ডান পাশে রয়েছে r³, উভয় পক্ষকে যদি r² দিয়ে ভাগ করে দিই তাহলে দেখো বাম পাশে আমার 1 পড়ে থাকবে, ডান পাশে পড়ে থাকবে r। তাহলে আরটা কি ধরেছি না গোলকের ব্যাসার্ধ, তাহলে দেখো গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত না অপশান এ 1 একক, তাহলে আমরা লিখব এ 1 একক। তাহলে আমরা বুঝতে পারলাম একটা কথা, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।